প্রিয় দর্শক, ঈদ অর্থনীতিকে সামনে রেখে আগামী কাল থেকে লকডাউন ৮ দিনের জন্য শিথিল করা হচ্ছে, অর্থাৎ লকডাউনকে কিংবা আমরা করোনাকে যাই বলি না কেন ব্রেকে পাঠানো হচ্ছে। তাই বলে কি ৮ দিনের জন্য করোনা ব্রেকে চলে যাবে? করোনা ব্রেকে যাবে না, তার মরণ থাবাটা কিন্তু সর্বমহলে বসিয়ে দিয়েছে এবং এটা ঊর্ধ্বমুখী। আজকেও কিন্তু মৃত্যু ২০০ নিচে নামেনি, ২১০। আর এই রকম পরিস্থিতিতে এসে স্বাস্থ্য অধিদপ্তর স্বয়ং বলছে এই ৮ দিন কিন্তু ভবিষ্যতের জন্য ভয়াবহ বিপর্যয় ডেকে নিয়ে আসবে। তাহলে এখন করণীয়টা কি? সামনে তো ঈদের অর্থনীতি, পশুর হাট, মার্কেটগুলো খুলে যাবে। তাই বলে কি মানুষ ঘরে বসে থাকবে? সবকিছু খুলে দিলে তো মানুষ আর ঘরে বসে থাকে না। এখন একমাত্র ভরসা ব্যক্তিগত স্বাস্থ্যবিধি। এখন এই ব্যক্তিগত স্বাস্থ্যবিধিটা স্বয়ং বিধাতা মানানো ছাড়া বোধহয় আর কোনো উপায় নাই। একটা প্রবাদ আছে না যে মানুষকে কিন্তু বনের বাঘে খায় না, খায় মনের বাঘে। আর এই করোনা থেকে বাঁচার জন্য আমাদের মনে হয় এখন একমাত্র রক্ষা কবচ হচ্ছে মনের লকডাউন মেনে চলা। আর সে কারণেই আমি সোমা ইসলাম মেট্রোসাম টু দ্য পয়েন্টে আজকে আপনাদের স্বাগত জানাচ্ছি। আর আজকে আমাদের অনুষ্ঠানের নাম মনের লকডাউন। আমাদের সঙ্গে আজকে আলোচনায় যুক্ত হচ্ছেন অধ্যাপক ডক্টর নজরুল ইসলাম, সদস্য কোভিড-19 জাতীয় পরামর্শক কমিটি। আমাদের সাথে কিছুক্ষণের মধ্যে যুক্ত হয়ে যাবেন ডক্টর জাফরুল্লাহ চৌধুরী, গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ট্রাস্টি। আমাদের সাথে যুক্ত হচ্ছেন ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমন, আইন বিষয়ক সম্পাদক, যুবলীগ। আমি তিনজনকে আজকে আমাদের মেট্রোসাম টু দ্য পয়েন্টে স্বাগত জানাচ্ছি। আমি আলোচনা শুরু করতে চাই অধ্যাপক ডক্টর নজরুল ইসলাম স্যার আপনাকে দিয়ে। স্যার, আপনি আমার কথা শুনতে পান? হ্যাঁ, শুনতে পাই। স্যার, প্রথমে যে জায়গাটি জানতে চাই, আগামীকাল থেকে ৮ দিনের জন্য সবকিছু শিথিল করে দেওয়া হচ্ছে। সবচেয়ে বড় যে জায়গাটা হচ্ছে ঈদ অর্থনীতি। কিন্তু স্যার, সবচেয়ে ভয়াবহ অবস্থার সময় এই যে ৮ দিনের জন্য সবকিছু আবার নরমাল হয়ে যাবে, এটা কি আপনারা পরামর্শ দিলেন? এটা কি পরামর্শ দিলেন স্যার? তাহলে ভবিষ্যতের জন্য আপনারা কি বিপর্যয় ডেকে আনলেন স্যার? ভয়াবহতাটা তো ভয়ঙ্কর রকম হবে, আজকেও বলছে স্বাস্থ্য অধিদপ্তর। এটাই স্যার আপনাদের পরামর্শ ছিল যে ৮ দিন শিথিল থাকবে? আপনি কি আমাকে ওই পরামর্শ কমিটির রিপ্রেজেন্টেটিভ হিসেবে প্রশ্ন করছেন? স্যার, আমরা তো সেটাই জানি। এখন পর্যন্ত আপনি আপনার জায়গাটা তো বদল করেননি স্যার। শহীদুল্লাহ সাহেব হলো ওটার, আমি তো মেম্বার। জি স্যার। তবু আমি বলছি, আমি তো ওটাকে রিপ্রেজেন্ট করতে পারি না, একটা মেম্বার তো আমি। তবু বলছি আমরা ওরকম পরামর্শ দেই না। আমরা শিথিলতার জন্য এই ধরনের পরামর্শ দেই না। আমরা বরং বলেছি এটা স্ট্রিক্ট থাক, যেরকম আছে এরকম থাকে। কিন্তু স্যার আপনারা বলেননি, তাহলে কারা বললো, কাদেরটা শুনলো? আর এরকম বিপর্যয়ের মুখে তাহলে এই ৮ দিনের শিথিলতা, স্যার আপনার জায়গা থেকে আপনি বলবেন এই ৮ দিনে কি কি ঘটতে পারে এবং ভবিষ্যৎটা আসলে কি? আপনি কতগুলো প্রশ্ন করেছেন। কারা দিল এই মানে পরামর্শ? হ্যাঁ জি স্যার। কারা দিল এটা পরামর্শ, এটা তো আমি জানি না। ওটা ওনাদেরকে জিজ্ঞেস করলে। কিন্তু স্যার আপনাকে জিজ্ঞেস করছি স্যার, বেয়াদবি নেবেন না, যেহেতু পরামর্শ কমিটিতে আপনারা আছেন, তাহলে আপনাদের পরামর্শ যদি মানা না হয় তাহলে কার পরামর্শই করোনাকে নিয়ন্ত্রণ করার জন্য চেষ্টা চলছে? আপনি যে বলছেন যে এই শিথিলতা, এই যে ঈদের সময় যে শিথিলতা, এটা একটা ভয়ঙ্কর ব্যাপার হয়েছে, এটা আপনার মত নাকি? আমি তো এটাকে মনে করি যে এটা ঠিকই হয়েছে। কারণ হলো গত ঈদে ভয়ঙ্কর ভাবে আমরা কঠোর ভাবে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছিলাম, তার ফলাফল দেখেছি নিয়ন্ত্রণ তো হয়ই নাই, বরঞ্চ ট্রাকের মধ্যে গাদাগাদি করে, তারপরে মাইক্রোবাস ভাড়া করে, অনেক রকম গাড়ি ঘোড়া আছে না, সিএনজি কি সবগুলোর মধ্যে গাদাগাদি করে ওরা কিন্তু চলে গেছিল। এইবার যদি লকডাউন ওরকমই থাকতো তো এই কাণ্ডই হতো। তার চেয়ে বরঞ্চ একটু ফাঁকা ফাঁকা হয়ে বাসে যাচ্ছে, তো আমার তো মনে হচ্ছে সময় একটু বেটারই হলো, আগের চেয়ে একটু মাস্ক টাস্ক করে হয়তো যেতে পারবে। এখন যদি ওটা আর কি সরকার নিশ্চিত করে যে বাসে যারা যাবে তারা মাস্ক করে যাবে ইত্যাদি, ট্রেনে যারা যাবে তারা মাস্ক করে যাবে। আগে তো গতবার তো ট্রেনও ছিল না। তো সেই দিক দিয়ে আমার পার্সোনালি আমি মনে করি ওই অবস্থা, গতবার ঈদের যে অবস্থা দেখেছি, সেই সার্কাসের মতন দড়ি দিয়ে ঝুলে ঝুলে ইয়াতে উঠছে, দেখছেন না লোকেরা, তার চেয়ে তো বেটার, তাই না? এটা আমার পার্সোনাল মত। তার চেয়ে তো আরো ভালোভাবে যাবে, এদেরকে ঠেকাতে পারবেন না। এদিকে ঠেকাতে গেলে আপনি চীনের প্রাচীরের মধ্যে একটা প্রাচীর যদি তুলে দেখেন প্রত্যেক শহরের মধ্যে, তাহলে হতে পারতেন। আদারওয়াইজ এই লোকদের, মানুষদের আমরা ঠেকাতে পারবো না। ঠেকাতে যদি নাই পারে তো ভালোভাবেই যাক, একটু মাস্ক টাস্ক করেই যাক,
মনে হয় গভর্নমেন্ট এটা করছে, গভর্নমেন্টের কথা আমি জানি না, আমি আন্দাজ করছি। জি স্যার, স্যার আপনি থাকুন আমাদের সঙ্গে, আমি একটু যেতে চাই ডক্টর জাফরুল্লাহ চৌধুরী স্যারের কাছে। স্যার আপনি কি আমার কথা শুনতে পান? স্যার জাফরুল্লাহ চৌধুরী স্যার, আমার কথা শোনা যায়? জাফরুল্লাহ ভাই আনমিউট করেন। ডক্টর জাফরুল্লাহ চৌধুরী আপনাকে আনমিউট করতে হবে। স্যার শোনা যাচ্ছে এখন আমার কথা? আমি তো শুনতে পাচ্ছি, এবার আমিও শুনতে পাচ্ছি। স্যার আপনাকে যে প্রশ্নটা আমি করতে চাই সেটি হচ্ছে স্যার, কালকে থেকে তো আবার 8 দিনের শিথিলতা, ঈদকে সামনে রেখে ঈদের একটা বড় অর্থনীতি আছে সেই জায়গাকে, কিন্তু স্যার মাঠের বাস্তবতা দেখে আপনি কি বলবেন এই শিথিলতা এবং এই যেটা স্যার নজরুল ইসলাম স্যার তো আমাদের সঙ্গে আছেন, স্যাররা বলেন পরামর্শ কমিটি হিসেবে তাদের এই 8 দিনের শিথিলতা পরামর্শে ছিল না, কিন্তু দেওয়া হচ্ছে আগামীকাল থেকে সবই নরমাল। স্যার এই করোনা মোকাবেলায় আপনি কি এখন পর্যন্ত সরকারের যে সমন্বয় সেটাকে কি চোখে দেখছেন স্যার? আছে সমন্বয়? এটা একটা বেশ, এটা কি বলা যায়, একটা বাতুলতা, ফর্সা যত শব্দ আছে সব লাগিয়ে দিতে পারেন। জোকার যে কাণ্ড কারখানা হচ্ছে এটা সার্কাসে দেখা যায়, জোকারে দেখা যায়। এখানে ঢাকা শহরের যেখানে কোনো জায়গাতে এই সব মানা টানা হচ্ছিল না, ওনারা কারো কথাই, নজরুলের কথায় তো বুঝতেই পারলাম তাদের পরামর্শ কেউ শুনে না, তাদেরকে রাখে কমিটিতে রাখে তাদের বক্তব্য শোনার জন্য না, লোক দেখানোর জন্য। এটা অর্থহীন একটা, এটা মানে একটা, এটা একটা এই জাতীয় করার কোনো মানে হয় না। দেখেন ঈদের লোক বাড়ি যাবে, এটা সত্যি কথা, এবং আমি সবসময় বলেছি এই দেশের মানুষ বছরে 2টা বার তার ছেলে মেয়ে পিতামাতাকে দেখতে যাবে। তাকে যে জিনিসটা বুঝিয়ে বলতে হবে আপনি যাবেন যান, তবে অনুগ্রহ করে যাওয়ার আগে টেস্ট করায় নেন। টেস্ট করে দেখেন, আপনার যদি পজিটিভ হন তাহলে বাড়ি যাবেন না, কেননা আপনার যে প্রিয়জনকে দেখতে যাচ্ছেন তার মধ্যে রোগ ছড়াবেন, এবং আপনারও অসুস্থ হলে চিকিৎসার সুবিধাটা নেই। আপনি ঢাকা শহরে থেকে আপনার চিকিৎসা নেন। আর যারা নেগেটিভ হয়েছেন তাদের দেখে সার্টিফিকেট দেখে বাসে ট্রেনে সব জায়গাতে উঠান এবং সেখানে নিশ্চিত করে, যেটা প্রফেসর নজরুল বললেন যে সেখানে ফাঁক যে ফিজিক্যাল ডিস্টেন্সটা যেন বজায় থাকে, মাস্কটা যেন পরে লোকের এই সমস্ত জিনিসগুলিকে এই করা যাক। তারপরে যে জিনিসটা করা দরকার, যে বারে বারে বলা সত্ত্বেও এখনো আমরা 1 লাখ লোকের টেস্ট করি না। টিকার পরিমাণ আমরা উই আর ওয়ান অফ দ্য লোয়েস্ট কান্ট্রি, অথচ আমরা শুরু করেছি অনেকের চেয়ে আগে। 2.6% আমাদের কোথায়। তারপরেও কত টিকা আসবে এর কোনো প্রকৃত ঘটনা আমাদের কারো কাছে জানা নেই। তারা বলছেন যে আমরা যখনই শুনি 26 লাখ 20 লাখ খুব খুশি হয়ে যাই আমরা, কিন্তু আমাদের দরকার 26 কোটি, লাখে না কোটি, যে মিলিয়নও না, মিলিয়নের হিসাব হলো 260 মিলিয়ন। এখন হিসাব করেন যে এখানে কতটা আছে। সরকার কাউকে বিশ্বাসও করে না, পরামর্শও নেয় না কারো কোনো কিছু নিয়ে। একটা যে কথাটা বলছি, টিকা দেওয়ার ব্যবস্থা করতে হবে অনেক বেশি, কিন্তু স্যার আজকে তো টিকার লাইনে বহু মানুষ বহু ঘন্টা দাঁড়িয়ে আবার বাড়ি ফিরে গেছে টিকা না পেয়ে। আজকে কিন্তু লাইনে দাঁড়িয়ে ছিল, আমরা দেখলাম। জি স্যার, তাহলে সরকার বলছে পর্যাপ্ত আছে, তাহলে কেন ফিরে যাবে? কেন আমরা এটাকে 12 ঘন্টা 14 ঘন্টা টিকা দিতে পারবো না? যারা টিকা দেয় তাদের দরকার পড়ে একটা অ্যালাউন্স দেবো, খাওয়া দেবো, তারা আসলে কেন ফেরত যাবে? আমরা একটা ইমার্জেন্সি, আমার মাননীয় প্রধানমন্ত্রী কথা বলেন, যুদ্ধের কথা বলেন, বলেন যে 1971 সালে আমরা যুদ্ধ করেছি, এখন আমরা যুদ্ধ করছি। যুদ্ধ থেকে এই হেসে খেলা বেড়ায়, যুদ্ধতে হেসে খেলা বেড়ানোর বিষয় না, যুদ্ধ সিরিয়াস অ্যাফেয়ার্স। এখানে ইমিডিয়েটলি সিদ্ধান্ত নিতে হবে, সিদ্ধান্তকে কার্যকর করতে হবে, তবেই আমাদের একটাই কাজ। আমরা কঠিন ভয়ানক সমস্যায় আছি। কেউ টিকা বিক্রি করতে চাইলেও টিকা দেয় না। সোভিয়েতরা 2 কোটি টিকা দিতে চেয়েছে $8 করে, চাইনিজরা বিক্রি করছে $10, সেটাও আমরা কিনতে পারিনি। 1 মাসের আমি প্রাইম মিনিস্টারকে 3 বার তাদের রিমাইন্ডার দিয়েছে, আজ বসে বরঞ্চ একটু কমতেও পারে, $8 আছে আর একটু অত কমেও যায়, কিনে নেন আপনারা। ওনারা ভুল জায়গায় নেগোসিয়েট করেন, ওনারা রাশিয়ান গভর্নমেন্টের সাথে নেগোসিয়েট করেন,
এটা ব্যবহার করে হলো রাশিয়ান প্রাইভেট কোম্পানি, যোগাযোগ করে এইসব জোকারদের ব্যাপার দিয়ে কিছু বলার কিছু নাই। স্যার থাকুন আপনি আমাদের সঙ্গে, আমি আমাদের আরেকজন অতিথিকে একটু যুক্ত করতে চাই। ব্যারিস্টার সুমন, আপনি আমার কথা শুনতে পাচ্ছেন? ব্যারিস্টার সুমন, আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? জি, শুনতে পাচ্ছি আপু। যে কথাটি আপনি আমি আপনাকে বলতে চাই, এবং আপনি নিজেও শুনলেন, আমাদের সঙ্গে যে দুজন সম্মানিত গুণী এবং অভিজ্ঞ বরেণ্য দুজন মানুষ আছে, তারা কিন্তু বাস্তবতার জায়গা থেকে বললেন যে কোন বাস্তবতায় আমরা দাঁড়িয়ে আছি। আপনি তো একদম গ্রামে বোধহয় আছেন, এবং আপনিও তো আপনার কথা মানুষ শুনে আপনি মানুষকে কথা শোনাতে চান, এবং সবচেয়ে বড় কথা আপনি একটি দলের সাথে অর্থাৎ আওয়ামী লীগের সঙ্গে যুক্ত আছেন। আপনি যেখানে বসে আছেন সেই জায়গাতে দাঁড়িয়ে আজকে যদি বলতে চান, বলেন আমাদেরকে, ওখানে কি মানুষ লকডাউন মানছে? ওখানে কি স্বাস্থ্যবিধি মানা হচ্ছে? ওখানে টিকার লাইনে কি কাউকে দেখেছেন? ওখানে টিকা কি, ভ্যাকসিন কি পৌঁছেছে? আসলে সার্বিক অবস্থাটা আপনার চোখে, আপনার এলাকার মাঠের অবস্থাটা কি? আমার এলাকার অবস্থা যদি আপনি বলেন, আমরা স্বাভাবিকভাবেই, আমি গ্রামাঞ্চলে গিয়ে যে জিনিসটা খেয়াল করে দেখলাম যে আমাদের এখানে লকডাউন বা লকডাউন নাই, এই দুইটার মধ্যে খুব বেশি পার্থক্য নাই। এমনিতেই লোকজন বাজারে ঘোরাঘুরি করতেছে, এমনি ধরেন পুলিশ মাঝে মধ্যে আসে, বিজেপি আসে, আসার পর লোকজন দৌড় দিয়ে ভিতরে ঢুকে যায়, আবার ওরা চলে গেলে। এখন বিষয়টা কি জানেন? বিষয়টা হচ্ছে গিয়ে আপনি মাস লেভেলে যদি মানুষের সচেতনতা না বাড়ে, মৃত্যুর ঝুঁকি যদি মানুষ ঝুঁকি মনে না করে, তখন আপনি সরকার কেন, যে কোনো কেউ যে ব্যবস্থাই নিক না কেন, আমাদের ধরেন সব দায়িত্ব তো সরকারের না। আমি যে দুইজন আমাদের জাফরুল্লাহ স্যার এবং নজরুল স্যার যে কথাটি বললেন, দেখেন উনারা হয়তো উনাদের দৃষ্টিকোণ থেকে শুধু কোভিড সিচুয়েশন চিন্তা করে ওনারা বলছেন, কিন্তু সরকারকে, কিন্তু আমি সরকারকে ডিফেন্ড করে কথা বলছি না। আমি ধরেন যুবলীগের আইন সম্পাদক, আমি বলছি সরকারের কিন্তু অনেকগুলা জিনিস খেয়াল করতে হয়। কোভিডে ভ্যাকসিন মানুষ পেল কিনা, সাথে সাথে কোভিডের সাথে সাথে মানুষ খাবার পাবে কিনা এই সরকারের আমলে, বা মানুষ ঠিক মতো ব্যবসাটা করতে পারবে কিনা। নজরুল স্যার কিন্তু আমি জানি না যে আসলে উনি কিভাবে এই কথাটি বলছেন, আমি কিন্তু সম্পূর্ণ একমত যে এই লকডাউন কিছুটা শিথিল করার কারণে ধরেন আমাদের যদি সামর্থ্য থাকতো, তাহলে তো আমেরিকার মতো সব বন্ধ করে দেওয়া যেত। যদি অ্যাকাউন্টে ধরেন 700-800 করে ডলার পাঠানো যেত, এই যে আমাদের জাফরুল্লাহ স্যারের অ্যাকাউন্টে যদি টাকা পাঠাই দেওয়া যেত, তাহলে তো ধরেন আমাদের এই সমস্যাগুলো হতো না, বা আমার অ্যাকাউন্টে যদি টাকা চলে আসতো, আমরা তো বিশাল একটা, আর টিকা যে আপনি 26 কোটি টিকা দিবেন ধরেন, আমি তো মনে করি যে এই সরকার, বিশেষ করে আমাদের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা, ও এই কথাটা কিন্তু একেবারেই ঠিক না যে উনি শুনেন না। কিন্তু বিষয় হচ্ছে গিয়ে যারা বলছেন যে শুনেন না, এক্স্যাক্টলি তাদের যে শুনেন ব্যাপারটা তা না, কিন্তু ওনার কাছে একটা বিশাল একটা বহর। আমি একটু আপনাকে থামাই, আপনি শুরুতে যে কথাটা বলছিলেন যে লকডাউন আসলে মানুষ মানছে না, আইন শৃঙ্খলা বাহিনী আসলে মানুষ দৌড়ে পালিয়ে যাচ্ছে, কিন্তু এই যে গ্রামে গঞ্জে যে সমস্ত মানুষ আইন শৃঙ্খলা বাহিনী বাঁশি ফু দিলে দৌড়ে পালিয়ে যায়, সেই মানুষগুলো কিন্তু আমার আপনার মতো একটু খাওয়ার পাওয়া কিংবা মধ্যবিত্ত শ্রেণীর মানুষ না, তারা কিন্তু ভীষণ নিম্ন আয়ের মানুষ। তার মানে আপনি ওই মানুষগুলোকে ঘরে রাখতে গেলে তার ঘরে খাবার দিতে হবে। আদৌ কি ওই মানুষগুলোর ঘরে খাবার আছে? যদিও আমরা জানি গতকাল 3200 কোটি টাকার আরেকটি নতুন প্রণোদনা প্যাকেজ দিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী। আজকেও কিন্তু ওবায়দুল কাদের সাহেব বলেছেন এই প্রণোদনা যেন সঠিক মানুষের হাতে পৌঁছে যায়, অর্থাৎ এইটা নিয়ে যেন স্বেচ্ছাচারিতা না হয়, ক্ষতিগ্রস্তদের ঘরেই যেন পৌঁছায়। তার মানে এটা নিয়ে একটা ভয় আছে যে ক্ষতিগ্রস্ত সে পাচ্ছে কিনা। আসলে ঘরে খাবার না থাকলে আপনি যত বাকি দেন না কেন, মানুষ কি ঘরে থাকবে? আমি একটা জিনিস আপনাকে বলতে চাই, দেখেন মাননীয় প্রধানমন্ত্রীর কিন্তু ইচ্ছার কোনো কমতি নাই। উনি কিন্তু এই যে 2600 কোটি টাকা 3200 কোটি টাকা দিচ্ছেন, কিন্তু সাথে সাথে আমাদের ওবায়দুল কাদের সাহেব যখন বলেন যে ঠিক মতো এটা পৌঁছাইতে হবে, এর মানে হচ্ছে কি সন্দেহ আছে। আমাদের মেইন জায়গাটা তো আপনার দুর্নীতি। আমরা দেখা যাচ্ছে যে আমাদের যতটুকু সামর্থ্য আছে তা দিয়ে যদি ধরেন 26 কোটির জায়গায় 13 কোটিও যদি আমরা ম্যানেজ করতে পারতাম হয়তো, কিন্তু আমাদের প্রবলেম হচ্ছে আমাদের চেইনে তো দুর্নীতিবাজরা ভরে গেছে। এই দুর্নীতিবাজদেরকে তো শুধু একা প্রাইম মিনিস্টারের পক্ষে কন্ট্রোল করা খুবই কঠিন, আর একদিকে দুর্নীতি, এই দুইটা রাশ কিভাবে টানা হবে? এইটাই তো একটা সবচেয়ে বড় চ্যালেঞ্জ। ধরেন জাফরুল্লাহ স্যার হয়তো চিন্তা করতেছেন যে কিভাবে শুধু ভ্যাকসিন দিয়ে মানুষকে মুক্ত করা যাবে, এই চিন্তাটা উনি করতেছেন, কিন্তু প্রাইম মিনিস্টারের জায়গা থেকে আপনি চিন্তা করে দেখেন কত কঠিন একটা কাজ। একটা হচ্ছে গিয়ে কোভিড এর সময় খাবার পৌঁছানো, আবার খাবারটা যেন ঠিকভাবে পৌঁছায়, এই চোর চামচাদের কাছে যেন মুক্ত করা যায়। আবার একই সাথে সারা পৃথিবীর যে ভ্যাকসিন পলিটিক্স চলতেছে, এই ভ্যাকসিন পলিটিক্সে হয়তো আমরা অনেক কিছু জানি না, ওনার কাছে অনেক ইনফরমেশন আছে, কিন্তু আমি যতটুকু জানি উনি যেভাবে চেষ্টা করে যাচ্ছেন হয়তো আমরা ওইভাবে ওনাকে রিড করতে পারি না। কিন্তু আপনি জানেন এলাকাতে এসে দেখেন, এলাকাতে যে আপনি দেখেন হাজার হাজার মানুষ, এখানে মানুষগুলা ইনকাম নাই, এই ইনকাম ছাড়া যে পরিমাণ সাহায্য আসে ইউনোর মাধ্যমে বা ওই ব্যুরোক্রেটদের মাধ্যমে দেয়া হচ্ছে,
এখন এইটাও তো আপনি জানেন যে বাংলাদেশে আমাদের এই প্রক্রিয়াটা কত জটিল। এই জটিল প্রক্রিয়ার মধ্য দিয়ে দেখা যাচ্ছে যে হয়তো অনেক মানুষই পাচ্ছে না, যার কারণে মানুষ ডেসপারেট হয়ে গেছে। আমি কি বলবো, ধরেন আমি নিজেই তো বাড়ি আসতে বাধ্য হয়েছি, আমার মতো লোক ঢাকা থেকে চলে আসছি, কিন্তু আমার কথা হচ্ছে যে আমি ঢাকাতেও আমার কোনো কাজ নাই, আমি কি করবো, আমি গ্রামের বাড়িতে চলে আসছি। ঈদে দেখেন আমার গ্রামের বাড়িতে আপনি যে কি কাজ করবেন, গ্রামের বাড়ি থেকে আপনার কোনো কাজ আছে না? গ্রামের বাড়িতেও আমার কাজ নাই, ঢাকাতেও কাজ নাই। আপনি খাবেন কি? আপনাকে তো আর প্যাকেজের আওতায় আসতে হবে না, আমার যে সুবিধাটা যেটা হচ্ছে, আমার তো জাফরুল্লাহ স্যার বা নজরুল স্যারের মতো আমার ঢাকাতে কোনো ফ্ল্যাটই নাই। আমার অযথা ভাড়া দেওয়ার চেয়ে বাড়িতে, আমার বাপের বাড়িতে থাকি, এইটা চিন্তা করলাম যে আর মূল্যেও একটা সুবিধা আছে কি, ঢাকা থেকে অ্যাম্বুলেন্সের ভাড়াটা লাগবে না। আচ্ছা ব্যারিস্টার সুমন, আপনি ঢাকাতে নিশ্চয়ই ভাড়া বাড়িতেই থাকেন? জি জি জি। ভাড়া বাড়িতে একবারে ছেড়ে দিয়ে চলে যাননি, ভাড়া বাড়িতে এসে ভাড়া দিতে হবে, ওই ভাড়াটা দিবেন কি করে? একটা সুবিধা আপা আছে, ভাড়াটি যিনি মালিক উনি ওই কয়েক মাস না থাকলে কিছুটা সদয় বিবেচনা করেন, আর অন্যান্য যে বিলগুলা, এই বিলগুলা অনেকটুকু বেঁচে যায়। আর আরেকটা বিষয় হচ্ছে গিয়ে, বড় সমস্যা হচ্ছে গিয়ে যে গ্রামেতে আপনি থাকলে গ্রামের ছেলেদের সুবিধা কি জানেন, এটলিস্ট একটু বাতাস নেওয়া যায়, মুক্ত বাতাস। আমি আপনাকে যে প্রশ্নটি রেখে আবার জাফরুল্লাহ স্যারের কাছে যেতে চাই, আপনি নিশ্চয়ই ব্যক্তিগত সুবিধার জন্যই কি গ্রামে গেছেন, নাকি আপনিও একটি দলের সাথে সম্পৃক্ত যুবলীগের সঙ্গে আছেন? আপনি শুধু কি ব্যক্তিগত সুবিধার জন্য নিজেকে বাঁচাতে, অ্যাম্বুলেন্সের ভাড়া কমাতে গ্রামে চলে গেলেন, নাকি গ্রামে গিয়েছেন যে আপনি অন্ততপক্ষে সচেতন করবার জন্য দুটো মানুষকেও সচেতন করতে পারবেন, সেই দায়িত্ববোধটুকু আপনার আছে কিনা, নাকি শুধু নিজের ভালোটা নিয়ে শহর ছেড়ে গ্রামে চলে গেলেন? আমি আসবো আপনার কাছে। জাফরুল্লাহ স্যার অপেক্ষা নিশ্চয়ই করছেন, আমি একটু স্যারের কাছে যেতে চাই। জাফরুল্লাহ স্যার, ব্যারিস্টার সুমনের সাথে আমরা কথা বলছিলাম, উনি বলছেন একদিকে করোনা, অন্যদিকে দুর্নীতি রাষ্ট্র টেনে ধরা সবচেয়ে বোধহয় করোনার চেয়েও বড় কঠিন বিষয়। কিন্তু স্যার, এই ভয়াবহতার মধ্যে যে শিথিলতা, এই শিথিলতার পর কঠিনটা কিভাবে আশা করা যাচ্ছে, যে আমরা কঠিনতা কি করে আশা করব স্যার? জাফরুল্লাহ স্যার, শোনা যায় আমার কথা? জাফরুল্লাহ স্যার, আপনি যদি একটু আনমিউট করতেন। আনমিউট কোথায় আছে তো নাকি? হ্যাঁ, আনমিউট করো তো, বারবার বন্ধ হয় কেন? স্যার, আপনি কি আমার প্রশ্নটি শুনতে পেয়েছিলেন, নাকি আরেকবার করব স্যার? জাফরুল্লাহ স্যার, আমার আবার বলে মিউটেড হয়ে গেছে স্যার। জাফরুল্লাহ স্যার, এখন কি আমার কথা শোনা যায় স্যার? আপনি আমাকে শুনতে পান কিনা? স্যার, আমি এই মুহূর্তে আপনার কথা শুনতে পাচ্ছি, আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন স্যার? হ্যাঁ হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি। তাহলে কি আমি প্রশ্নটি করব না স্যার, আপনি প্রশ্নটি শুনেছেন? স্যার, যেটা হচ্ছে ব্যারিস্টার সুমন সাহেবের সাথে আমরা যে কথাটি বলছিলাম, উনি বলছেন করোনার চেয়ে সবচেয়ে বড় যেটি, সেটা হচ্ছে দুর্নীতিটিকে রাশ টেনে ধরা। এটা যেমন একটা বিষয় বলছেন তিনি, এবং একই সঙ্গে যে বিষয়টি জানতে চান স্যার, এই করোনা ভয়াবহতায় শিথিলতার পর কঠিনতা দিয়ে কি আশা করা যাবে স্যার? 14 দিনের পর তো আবার একটা কঠিন লকডাউন। দেখেন, দুর্নীতির ব্যাপারে আজকে আমার একটা নয়া দিগন্তে আমার একটা লেখা বেরিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিষয়ক। স্বাস্থ্য মন্ত্রণালয় তারা নিজেরা যে তথ্য দিয়েছেন, তাদের স্বাস্থ্য মন্ত্রণালয়ে যে ঘটনা ঘটে তার একটা হিসাবপত্র তারা দিয়েছেন, তাতেই দেখা যায় যে দুর্নীতি কিরকম আছে। ওনারাই ওখানে বলেছেন টিকা আনতে কত খরচ হয়েছে, তাদের টেস্ট করতে কত খরচ হয়, ইত্যাদি ইত্যাদি বেশ কিছু তথ্য আছে। তারপরে আর্মির লোকজন যে ওনাদেরকে সাহায্য করছে, তাদেরকে এক্সট্রা ভাতা দিতে কত খরচ হয়, এইসব আছে। দুর্নীতিটাও সেটা আলাপ করে তো শেষ করা যাবে না। দুর্নীতিকে কি রকমের, আপনারা যেখানে আমরা এমন পদ্ধতি এতে দুর্নীতি হবে পারবে, যেমন আমি আমাদের নিজেদের কথা বলি, আমাদের পিসিএল ল্যাবরেটরি আছে, আমরা অনেকের চেয়ে কম দামে দিই। আমরা যেহেতু ট্রাস্ট পরিচালিত, চেষ্টা করি কম দামে দিই। আজকে আমরা 8 মাসেও স্বাস্থ্য মন্ত্রণালয়ের ক্লিয়ারেন্স পাইনি। কি ক্লিয়ারেন্স চাইছি? আমি সাধারণ মানুষকে যেমন টেস্ট করব, বিদেশে যারা যাবেন তাদেরকেও টেস্ট করব। ওনারা বলছেন না, বিদেশে যারা বাঙালি তাদেরকে টেস্ট করতে হলে আপনাকে একটা আলাদা বাড়ি করেন, আলাদা অফিস করেন, আলাদা মেশিন আনেন, এইসব আজগুবি কথা যদি বলে, তার মানেটা তো আপনি বুঝতে পারেন কেন ঘোরাচ্ছে 4 বার করে এসে। আমি যে এই নিয়মকে অন্যের বেলায় পালিত হয়েছে, এটা অপ্রয়োজনীয় একটা নিয়ম। তো দুর্নীতির ব্যাপারে সুমন যেটা বলেছেন, এটা অত্যন্ত আমাদের পার্টিনেন্ট আছে এটা নিয়ে। তবে টিকা, উনার অনেকগুলি ভালো কথা বলেছেন, যে কথাটা অবশ্য উনি বলেন নাই, উনি গ্রামে গেছেন। আজকে ওনাকে
উনি রাজনীতি করেন, উনার রাজনীতিকদের কি দায়িত্ব দিয়েছেন? ওনার জনগণকে সচেতন করার জন্য একটা কমিটিতে উনি আছেন কিনা আমি জানি না। আজকে যেখানে খাওয়া দিচ্ছেন ইত্যাদি দিচ্ছেন, আমি বারে বারে বলছি সরকার খরচ করছেন মাত্র 1500 টাকার যদি রেশন দেওয়া হয় একটা পরিবারের এক মাসের খাওয়ার ব্যবস্থা করা যায়, এবং সেই রেশনটা দিতে হবে ওনার মতো ব্যক্তির মাধ্যমে, ছাত্রদের মাধ্যমে, এনজিওর মাধ্যমে, কেবলমাত্র ইউপিজের মাধ্যমে, কেবল তার এক রাজনৈতিক দলের না। এইসব দেখাশোনা করার জন্য সর্বদলীয় কমিটি থাকা দরকার। আজকে জাতির প্রধানমন্ত্রী বারে বারে বলছেন আমরা যুদ্ধে আছি, যুদ্ধে থাকলে তো সবাইকে নিয়ে যুদ্ধে যেতে হবে। এই যে জনগণ এই যে মানছে না কেন সেটাও দেখার বিষয় আছে। এই যে দেখেন আজকাল লকডাউন আমরা করেছি, বড় বড় রেস্টুরেন্ট গুলো খোলা আছে কিন্তু ফুটপাতের খাবার দোকানটা বন্ধ করে দিয়েছে। রিক্সাওয়ালাটা খাবেটা কোথায়? তারপর আমি টিকার কথা কেন বলেছি, টিকা মানুষের জীবন বাঁচায়, তো রোগের তীব্রতা কমায়, এবং এইটা ওয়ান অফ দ্য মেইন স্টেপ। এবং হলো টেস্ট হলে আমি জানতে পারি যে আমার হয়েছে কি হয়নি, তার থেকে সেপারেট করতে পারি। আর তখন আমরা বলতে পারি যে এই যে বাড়ি যাওয়ার বিষয়টা, আজকে যদি আমাদের টেস্ট করার এখনো করার সময় আছে আমার হিসাবে, প্রতিদিন আমি 1 লাখ টেস্ট করা উচিত। যারা পজিটিভ হবে তাকে আমরা পারসুয়েট করবো, ভাই তুমি যেও না, তোমার ছেলে মেয়ে বাবা মাকে ক্ষতিগ্রস্ত করো না। এই দুটা কাজই করতে হবে, খাওয়া দিতে হবে, লোককে পলিটিক্যাল নেতৃবৃন্দকে তাদেরকে সম্পৃক্ত করতে হবে। কিন্তু সরকার মাননীয় প্রধানমন্ত্রী সুমনদের কোনো হিসাবে ধরেন না, মানে উনি ব্যক্তি না, আমি যে বলছি রাজনীতিবিদদের কথা বলছি, উনি আমলা নির্ভর হয়ে গেছেন। আমলারা কখনো জবাবদিহিতার ঊর্ধ্বে, কিন্তু উনাদের একটা জবাবদিহিতা। এই যে দেখেন সুমনের মনে হয়েছে আমি ঢাকা শহরে বসে থাকবো কেন, আমি বরঞ্চ বাড়ির চাইতে 2-4 জনকেও যদি বুঝাইতে পারি সেটাই জনগণের লাভ হবে। কিন্তু তাদের কাজ দিতে হবে, আমি যেটা বুঝাতে চাচ্ছি তাদের কাজ দিতে হবে, তাদের সম্পৃক্ত করতে হবে, সঙ্গে সঙ্গে বিরোধী দলের লোকজনকে সম্পৃক্ত করতে হবে। এইটা আমাদের সবার সমস্যা, এটা কেবল আওয়ামী লীগের বা প্রধানমন্ত্রীর একলা সমস্যা। কিন্তু জাফরুল্লাহ স্যার পরশুদিনে কিন্তু ওবায়দুল কাদের সাহেব বিএনপি কে এবং সব রাজনৈতিক দলগুলোকে একদম ভীষণ করে আহ্বান জানিয়েছেন যে এই দুর্যোগে সবাই এক আসেন, এক হয়ে কাজ করেন, জনগণের পাশে কমিটিতে রাখেন না, আহ্বান জানান মানে কি? এই যে টিকার বিষয়টা নিয়ে, আমি যে টিকার কথাটা 2 কোটি টিকার অফার নিয়ে এসেছিলাম, আমাকে রাশানরা অ্যাপ্রোচ করেছিল, সেই তথ্যটা আমি গভর্নমেন্টকে দিয়েছিলাম। আমি বলছি যে বসেন, আপনার দাম আরো কমতে পারে, ওনাদের কারো ওনার ব্যস্ত মানুষ, এটা আমি বুঝি, তাহলে কাউকে না কাউকে এইসব দিতে হবে। তখন আহ্বান করলে হবে না। আবার এই একটা তো নজরুল তো কমিটিতে মেম্বার আছে, তাকে নিয়ে সরকার কয়বার বসছে, তাদের বক্তব্যটা তাদের মুখ থেকে কখনো শুনেছে কিনা, কেন লকডাউন করা উচিত না, কতদিন করা উচিত, কেন 7 দিন না করে একবারই 14 দিন করা উচিত ছিল, এইসব তথ্যগুলো উনারা বিজ্ঞানী, উনারা দিতে পারতেন। তো এখন এখানে আমাদের সরকার সবসময় আমলা নির্ভর হয়ে গেছে। জি স্যার। স্যার আপনি ঠাকুর স্যার, আমি আসবো আপনার কাছে, আমি একটু অধ্যাপক ডক্টর নজরুল স্যারের কাছে যেতে চাই। স্যার, যেটা টিকার কথা আমরা বলছিলাম, আপনি বলছেন যে যেরকম শিথিলতা হচ্ছে সেটা হয়তো মন্দের ভালোই নিয়ে আসবে, যে মানুষ তো ফাঁকা ফাঁকা হয়ে যাবে, এরকম গাদাগাদি হয়ে যাবে না। কিন্তু এখন যদি স্যার টিকার জায়গাটাতে বলি, স্যার আপনি জানেন যে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে এই বহু টাইপের টিকা মানুষের শরীরে ভালোর চেয়ে খারাপই বয়ে নিয়ে আসবে। স্যার আমাদের তো অনেক টাইপের টিকা, এবং মানুষ একটা নিয়েছে, দ্বিতীয় ডোজ আর একটা কোনটা নিবে, এই ধরনের বহুমুখী জটিলতা আছে। তো এই বাস্তবতায় দাঁড়িয়ে স্যার টিকাটা যারা নিচ্ছে এবং এখনো পাচ্ছে না, প্রথম ডোজ পেয়েছে দ্বিতীয়টা পাচ্ছে না, কিংবা দ্বিতীয়টা অন্য ডোজ, সেই ক্ষেত্রে স্যার কি হবে? এটা একটা মারাত্মক সমস্যা যে আমাদের বিভিন্ন ম্যানুফ্যাকচারের টিকা এসছে। এখন অ্যাস্ট্রাজেনেকার যারা ফার্স্ট ডোজ নিয়েছে তারা অন্য ফার্মাসিউটিক্যালস এর টিকা নিতে পারবে না বলে WHO এই 1-2 দিন আগে বলেছে। আমরা থিওরিটিক্যালি জানতাম যে একটা টিকা যদি এক কোম্পানির হয়, প্রাইমিং ডোজ মানে প্রথম ডোজটা, পরের ডোজটা অন্য কোম্পানির হলেও অসুবিধা নাই, বরং যে আমরা যদি মিক্স আপ করি তাহলে ইমিউনিটি আরো বেশি হয়। গত 2 দিন আগে WHO বললো না, এটা মিশানো যাবে না, এটা WHO এই জিনিসটাই আমি বুঝতেছি না। ওদের ওই এক্সপার্ট অ্যাডভাইজারি প্যানেল থাকে, ওখানে আলোচনা করে একটা ওই বলে আর কি। এখন দুটা কন্ট্রাডিক্টরি। ওয়েস্টার্ন কান্ট্রি বেশ কিছু
রিসার্চের ফলাফলে ওরা দেখেছে কিন্তু আমাদের মিক্স আপ করলে অ্যান্টিবডি বেশি হয়। সেখানে সরাসরি চলছে। এখন সেখানে আমি নিজেও কনফিউজ, এটা সম্বন্ধে আর কি বলবো। কিন্তু তাতে আমাদের অসুবিধা হলো যে আমরা তো বহু ধরনের টিকা বহু ধরনের ম্যানুফ্যাকচারার কাছ থেকে এসছে। এখন যে টিকা যাকে দিলাম সেই কোম্পানির টিকাই আবার সেকেন্ড ডোজটা তাকেই দিতে হবে। এটা আমাদের করতে হবে, এছাড়া আর তো উপায় নেই। WHO ফলো করবে না, এটা না নজরুল, আমার মনে হয় কি নজরুল, যেটা WHO ক্লিয়ার করে নাই, মূলত আমাদের যতগুলি টিকা বাজারে আছে এটা দু ধরনের, একটা mRNA বেসধারী দুটো রকমের। তার মানে কি কোম্পানি ভিন্ন হলেও যদি mRNA হয় সে জারি হোক দেওয়া যাবে। আর যদি জাফরুল্লাহ ভাই ওই WHO কিচ্ছু বলে নাই, বলতে বলে নাই, আমি লক্ষ্য করেছি করেনি। এখানেই তারা ঝামেলাটা তৈরি করেছে। তারা ঝামেলাটা তৈরি করবে কেন? তাদেরকে ঝামেলা তৈরি করা তাদের কাজ। ব্যাপারটা কি, এটা WHO কে কন্ট্রোল করে হলো কোম্পানিরা। এইসব এই ইতিহাস তো অন্য ব্যবসার আলাপ করতে পারি। তার মানে স্যার এই WHO যে কথা বলছে, আমি দুজনকেই স্যার বলছি, এটাও কি একটা ব্যবসায়িক জায়গা থেকে বলছে WHO যে এক কোম্পানিরই টিকা নিতে হবে? সমা অত বড় কমেন্ট করা যাবে না, সমা না করাই ভালো। আপনাদের দুজনের কথা শুনে বলছি। তবে যেটা হলো কি, জিনিসটা জাফরুল্লাহ ভাই, সমা আমি বলি স্যার যে আমরা অ্যান্টিজেনটা তৈরি করছি এই mRNA দিয়ে, আর আমরা তৈরি একটা অ্যান্টিজেন দিচ্ছি। হোয়াট ইজ দ্য ডিফারেন্স? একটা তৈরি অ্যান্টিজেন আর ওখানে ভিতরে যে অ্যান্টিজেন তৈরি করছে। তাহলে আমি একটা ভ্যাকসিন যদি দেই এক কোম্পানি, আরেকটা ভ্যাকসিন কেন দিতে পারবো না? ফট করে বলে দিল এটা না। WHO কে ভালো করে ধরা উচিত। এটা তোমরা ইচ্ছা মতো বলবে আর আমাদের টালমাটাল করে ফেলবে আমাদের সমস্ত প্রোগ্রাম। হ্যাঁ, ঝামেলা বাড়িয়ে দিচ্ছে। আর আমাদের এক্সপার্ট কমিটির বসা উচিত, এই ভ্যাকসিনের এক্সপার্ট কমিটি, যে আমরা অ্যাকচুয়ালি WHO এর কথা মানবো কিনা। না, এটা প্রশ্ন করা উচিত, এটাকে আলাপ করা উচিত। এটা অ্যাভেলেবল নলেজের বিরুদ্ধে চলার, যেটা আমরা যতদূর যা জানি সেটার সাথে এটা এই বক্তব্যের মিল নেই। হ্যাঁ, তবে যেটা আছে জনসন অ্যান্ড জনসনের তাদেরটা বলছে যে এটা নিউরোলজিক্যাল সিমটম একটা দেখা দিচ্ছে, গুলিনবারি সিমটম, সেটা হলো একটা ভিন্ন কথা। যেমন কি AFI, আফটার এফেক্ট ফলোইং ইমিউনাইজেশন, সেটা একটা আলাদা। জনসন অ্যান্ড জনসন ভ্যাকসিনটাই সন্দেহজনক। হ্যাঁ, সিঙ্গেল ডোজ, তাদের তো এক ডোজের ভ্যাকসিন। হ্যাঁ, সিঙ্গেল ডোজ কেন? কি হয়েছে তাদের? নলেজ হলো যে যত বেশি একাধিক নাজের এটা যত বুস্টারিং হবে তত অ্যান্টিবডি হবে, তাই না? সিঙ্গেল ডোজ আমাদের প্রচলিত নলেজ। স্যার এই জায়গাটা নজরুল স্যার, এই যে আশঙ্কার জায়গা থেকে, যেহেতু যে গত পরশুদিনই বলেছে যে এটা নেওয়া একটা বড় ঝুঁকি, স্যার আপনি যেটুকু বললেন আপনার কথা শুনে নিশ্চয়ই আমাদের যারা দর্শক আছে তারা তো অনেকটা হলেও ঝুঁকি মুক্ত হতে পারলো, তাদের তো শঙ্কার জায়গাটা কাটলো। স্যার আপনি যেভাবে ব্যাখ্যা দিলেন, কারণ জনমনে একটা শঙ্কা তো তৈরি হয়েই গিয়েছিল, সেই জায়গাটা তো আমার মনে হয় অনেকখানি সমাধান হয়েছে। স্যার থাকুন না আপনি আমাদের সঙ্গে। আপনারা, আমি একটু যদি আবার যেতে চাচ্ছি ব্যারিস্টার সুমনের কাছে, উনি শুনছেন আমাদের কথা। ব্যারিস্টার সুমন, এখন কি শোনা যায় আমার কথা? জি জি আপা। জাফরুল্লাহ স্যার যেটি বলছিলেন যে এই যে করোনা মোকাবেলার জন্য সবচেয়ে বড় উদ্যোগ তো জনগণকে, জনপ্রতিনিধিদের সম্পৃক্ত করা। স্যার শুরু থেকে সবসময় বলে আসছিলেন যে বিরোধী দল থেকে শুরু করে জনগণকে, জনপ্রতিনিধিদের সম্পৃক্ত করা, কিন্তু আপনিও তো জনপ্রতিনিধি, কিন্তু আপনার এলাকায় যে কোনো করোনা প্রতিরোধ মোকাবেলার জন্য যে কোনো কমিটি কিংবা প্রণোদনা প্যাকেজ দেওয়ার জন্য, মানুষের ঘরে খাবার পৌঁছে দেওয়ার জন্য যে কোনো কমিটি হয়েছে কিনা, আর হয়ে থাকলো তার মধ্যে আপনাকে অন্তর্ভুক্ত করা হয়েছে কিনা, নাকি শুধু আপনারা উপর থেকেই দেখছেন, নিজ দায়িত্ব নিয়ে দায়িত্ব পালন করছেন? সব করছে প্রশাসন, কোনটি? এখানে কিন্তু আমি স্যারের সাথে কিছুটা একমত যে প্রশাসনের ভূমিকা এখানে স্ট্রং। এখানে আমি ধরেন যুবলীগের কমিটিতে থাকার কারণে, যুবলীগ প্রতিদিন যেভাবে কাজ করে যাচ্ছে এটার সাথে আমি কেন্দ্রীয় কমিটিতে থাকার কারণে আমি এটার সাথে সম্পৃক্ত। আর আমি যেহেতু গ্রামে আসছি, আমার গ্রামে আমি বা আমার এলাকায় যেভাবে ঈদ পরবর্তী এবং ঈদের পূর্ববর্তী যে ধরনের কাজগুলা করলে লোকজন সেফ থাকবে এবং কিছু খাবার পৌঁছানো যাবে, এই কাজগুলা করে যাচ্ছি। আপনি একটা জিনিস আমি বলতে চাই, স্যারদের কথা থেকে যতটুকু বুঝলাম এবং আমার অভিজ্ঞতায়, দেখেন ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন যে প্রথম থেকেই দেখবেন ট্রাম্প প্রশাসনও কিন্তু তাদের সাথে একটা বিরাট দ্বন্দ্ব তৈরি হয়। এরা যে আসলে এই রোগটার বিষয়ে আমার কাছে মনে হয় যে এখনো সবাই কোনো কনক্রিট ডিসিশনে পৌঁছাইতে পারে নাই, কখনো ভ্যাকসিন। আর আমাদের আরেকটা সমস্যা দেখেন, আমরা কিন্তু ভ্যাকসিন বানাই না, আমাদের তো কারো না কারোর উপর ডিপেন্ড করতে হয়।
আর আরো একটা কথা বলতে হয় যে ধরেন আমাদের এই অন্যান্য দলীয় লোকজনকে সম্পৃক্ত করার যে বিষয়টা, যদিও আমি দায়িত্ব নিয়ে বলার মতো অবস্থায় নাই, তারপর আমি একটা জিনিস শুধু বলতে চাই যে বিরোধী দলগুলো যতগুলো আছে, ধরেন বিএনপি বা জাতীয় পার্টি যারাই আছে, আমি খেয়াল করে দেখলাম বিরোধী দল ধরেন বিএনপির কথা যদি বলি, তারা খালেদা জিয়ার স্বাস্থ্য নিয়ে যতটা সতর্ক বা সচেতন, অতটা সচেতন কিন্তু সারা দেশবাসীর বিষয়ে না। তারা যতটা সচেতন হচ্ছে গিয়ে ধরেন এই সরকারের এই প্রসেসটা ভুল হয়েছে এই বিষয়ে, তার চেয়ে যদি আরেকটু সচেতন হইতো বিরোধী দল যে কি কিভাবে করলে আপনার মনে হয় যে এটা আরো বেশি সফল হইতে পারবে সরকার, এই জায়গাতে কিন্তু যুদ্ধের ময়দানে ধরেন আমি মনে করলাম যে সরকারি দল থেকে যদি ঠিক মতো তাদেরকে বলা নাও হয়ে থাকে, তারপরও তো যুদ্ধের ময়দানে করতে হয় কি নিজেদের পারফরমেন্সটা নিজেদেরই শো করতে হয়, যে কেউ আপনাকে বলবে আর আপনি আসবেন। এইটা আমার কাছে মনে হয় যে এই জায়গাতে পার্টিসিপেশন যদি বিরোধী দল। আমি একটু আপনাকে থামাই, যেমন ধরুন জাফরুল্লাহ স্যার ভ্যাকসিনের যে কথা বললো রাশিয়ার সাথে, সেই জায়গাতে জাফরুল্লাহ স্যাররা প্রস্তাব দিয়েছিলেন সরকারকে, তাদের সঙ্গে সরকার বসেনি জাফরুল্লাহ স্যারের সঙ্গে। আমাদের অন্য পাশে আছেন কোভিড কমিটির আমাদের পরামর্শ কমিটি প্রফেসর নজরুল স্যার, তিনি কিন্তু বললেন তারা লকডাউন নিয়ে যে ধরনের পরামর্শ দিয়েছিল সেটা সরকার মানেনি। তাহলে সরকার তো এই দুজন মানুষ আমাদের সামনে আছেন, তাদের কথাই তো শুনেননি, তাহলে আপনি কার কথা শোনাতে বলছেন? তৃতীয় পক্ষ তাহলে কারা, কার কথা শুনবে সরকার? আমি শুধু আপনাকে যেটা বলতে চাই, আমাদের যে দুইজন স্যার আছেন তারা তো বলছেন তাদের দৃষ্টিকোণ থেকে যে কোভিডটাকে কিভাবে নিয়ন্ত্রণ করা যায়। তাদেরকে কিন্তু এই দায়িত্ব দেওয়া হয় নাই যে কোভিডের সাথে সাথে অর্থনীতিটাকে কিভাবে নিয়ন্ত্রণ করা হবে, এই বুদ্ধিও আপনারা দিবেন। তো একটা সরকারের তো অর্থনীতি যারা নিয়ন্ত্রণ করেন তাদের সাথে কথা বলতে হয়, কোভিড যারা নিয়ন্ত্রণ করতেছেন বা নিয়ন্ত্রণের জন্য কমিটি, তাদের সাথে কথা বলতে হয়। জাফরুল্লাহ স্যার হয়তো একদম কংক্রিটলি চিন্তা করতেছেন যে ভ্যাকসিন নিয়ে এই মানুষগুলারে কিভাবে উনি সেভ করবেন, কিন্তু সরকারের তো হচ্ছে গিয়ে খাবার দেয়। আমি বারবার বলার চেষ্টা করতেছি, সরকারকে তো বিভিন্ন জায়গা থেকে ইনফরমেশন নিয়ে, এখন সমস্যা হচ্ছে গিয়ে জাফরুল্লাহ স্যারের সাথে সরকারের একটা ধরেন অনেক সময় থেকে আমরা দেখতেছি যে একটা দূরত্ব আছেই স্যারের সাথে। তো আমি এখন সমস্যা হয়েছে কি, আমরা এই যুদ্ধতে অবতীর্ণ হওয়ার আগেই তো এই সরকার বিভিন্নভাবে বিভিন্ন বিরোধী দলের সাথে যুদ্ধে অবতীর্ণ, যার কারণে হঠাৎ করে তো এই যুদ্ধে দূরত্ব বাড়ে নাই। এটা এখন এইসব কথা বলতে গেলে এই করোনার সময় এইসব কথা বলা আসলে খুব টাফ। আমাদের তো দূরত্ব হয়ে গেছে অনেক আগেই, যার কারণে দেখবেন আপনি যখন দূরত্ব আগে থেকেই থাকে। দেখেন সুমন, আপনি যেটা বলছেন যে দূরত্ব হয়ে গেছে বহু আগে থেকে, কিন্তু যে কোনো বিপর্যয়ে যে কোনো মানুষ মরে গেলে বিয়েতে মানুষ কিন্তু আবার এক হয়, কিন্তু এই যে মহা দুর্যোগ, দূরত্ব বহু আগে হয়েছে, কিন্তু এই রকম মহামারীতে এক হতে কি দেখেছি? নজির কি আছে? তাহলে কবে এক হবে? তাহলে এক হওয়াটা কবে হবে, কিংবা আপনারা হবেন কবে? আমি বলছি না যে এক না হওয়াটা কোনো ধরনের সফলতা কারোর জন্যই, এক হওয়াটা আসলে একটা সফলতার অংশ, কিন্তু আমি বলছি যে এক হইতে পারলে তো আমাদের জন্য খুবই ভালো। আমি স্যারের কথাটাতে আমি এই জায়গায় বলতে চাচ্ছি যে আসলে এককভাবে আপনি এক বক্তব্য দিয়ে এটা কনক্লুসিভ কোনো ডিসকাশন করতে পারবেন না। আমাদের অনেক ঝামেলা নিয়ে আমরা আগাচ্ছি। আমাদের সবচেয়ে বড় ঝামেলাটা হচ্ছে কি, এত বেশি জনসংখ্যার দেশ এটা, এখানে যে আমি যে বঙ্গবন্ধু মেডিকেলে গিয়ে যে আমি টিকা দিতে গিয়ে দেখলাম যে মানুষ আর মানুষ, এই দেশে এত মানুষের দেশটারে নিয়ন্ত্রণ করা, আমি তো মাঝে মধ্যে আশ্চর্য হই যে একজন প্রধানমন্ত্রীর পক্ষে এত নিয়ন্ত্রণ করা কতটা কঠিন। আমি জানি যে এই যে স্যারদের যে বক্তব্য, স্যারদের একটা হতাশার জায়গা আছে যে আমরা এ বলার পরেও হয়তো ওনারা আরো একটু আমলে নিতে পারতেন, কিন্তু নিশ্চয়ই আমার পুরাপুরি বিশ্বাস আছে যে সরকার সব ধরনের ইনফরমেশন নিয়েই 2 দিক 3 দিক খেয়াল করেই এই জায়গায় অবতীর্ণ হয়েছে। ব্যারিস্টার সুমন থাকুন আপনি আমাদের সঙ্গে। ডক্টর জাফরুল্লাহ চৌধুরী স্যার, আমি আরেকবার আপনার কাছে যেতে চাই। আমরা যে বিষয়টি আশঙ্কা এবং আমাদের উৎকণ্ঠার জায়গা, এই আগামীকাল থেকে আগামী 8 দিন কি ঘটবে, স্যার কি ঘটবে সেটার জন্য আমাদেরকে অপেক্ষা করতে হবে, কিন্তু কি কি ঘটতে পারে স্যার যে আশঙ্কাটা করা হচ্ছে, এবং স্বাস্থ্য অধিদপ্তর জানেন স্যার বলছে এই 8 দিনে ব্যাপক বিপর্যয় ঘটে যাবে। স্যার এই বিপর্যয়কে মোকাবেলা করবার জন্য মানুষের ব্যক্তিগত সুরক্ষা ছাড়া তো আর কোনো উপায় নেই, তাহলে সেই ব্যক্তিগত স্বাস্থ্যবিধিটা কিভাবে মানুষ মানবে? আইন শৃঙ্খলা বাহিনী তো থাকছে না, একমাত্র ভরসা তো আমি ভালো থাকবো, অন্যজনকে ভালো রাখবো। তাহলে স্যার এখন করণীয়টাকে আমাকে অনুষ্ঠান শেষ করতে হবে। আপনাদেরকে মনে করাই আমি নিরাপদ সড়কের জন্য জি স্যার, আমাদের এই যে বাচ্চা ছেলেগুলি কিভাবে নিয়ন্ত্রণ করেছিলেন, যেটা আমাদের সরকার পারে নাই, কিন্তু বাচ্চা ছেলেগুলি আমাদেরকে শিখিয়েছেন। এখানে যেটা হয় কি, পুলিশ বা মোবাইল কোর্ট তারা হুকুমনামা জারি করতে পারে, তারা যখন দাবি দেয় লোকজন পালিয়ে যায়, এই করে আবার সেই ঘুরে ফিরে আসে, তাদেরকে জরিমানা। আমরা যদি দেখি জরিমানা যত হয়েছে, বেশিরভাগ জরিমানা হচ্ছে গরিব মানুষের উপরে, নিয়ম ভেঙেছে গরিব মানুষের উপরে হয়েছে।
তো এটা তো নিশ্চয়ই সুমনের পার্টিও চায় না, আমরাও চাই না, কিন্তু সেইটাতেই হয়ে যায়। সেই জন্য আমরা যেটা বলার বারে বারে চেষ্টা করেছি, জনসাধারণকে কিভাবে সম্পৃক্ত করা যাবে। যেমন এই কথাটা আমি বলছি, আজকে বাড়ি যাবেই, তাতে আমরা যদি বলি বাস স্ট্যান্ড থেকে শুরু করে নিয়ে সর্বত্র তাকে তাকে তার টেস্ট হয়েছে কিনা দেখার একটা সোজা পথ হলো টেস্ট। আমরা যদি এখন আমরা 40,000-এর কম টেস্ট করি, এটাকে আমরা 1.5 লাখে নিতে পারি কিনা। টেস্টটা খুব কঠিন কিছু না, মেশিনটা আছে, লোকের কাছে স্যাম্পল নিতে হয়, তারপরে হয়তো এরা এনাফ ট্রেন লোক না থাকলে তাকে ডবল বেতন দিতে হবে বা কিছু করতে হবে আমাদেরকে, এবং নতুন ট্রেনিং দেওয়াটাও খুব কঠিন কাজ না। আমরা যখন থেকে বলে আসছি সেটা, তার লোকজন মারা যাচ্ছে কিছু অক্সিজেনের শর্টেজে। এইসব জিনিসের জন্য বলছি যে আমরা সবাই মিলিতভাবে এই সরকারকে, এটা তো আমাদেরই দেশ, আমাদেরই প্রধানমন্ত্রী, আমাদের সবাই। তবে আমি যে কথাটা এখানে লুকুন টুরি না করে বলি, আমলারা আমার প্রধানমন্ত্রীকে ঘিরে রেখেছে। ওনার সাথে যদি ওনার রাজনীতিবিদদের আরো বেশি ইন্টারাকশন হতো, উনি অনেক কিছু জানেন, এটা তো না করা যাবে না, ওনার প্রজ্ঞা আছে, রাজনৈতিক বুদ্ধি আছে। কিন্তু তাহলেও হয় কি, এই একটা বামুনের গল্পের মতো 5 জনে এসে যদি বলে তুমি তো ছাগল নিয়ে যাইতেছ না, গাধা নিয়ে যেতেছ, তো একটু মনে সংখ্যা জাগে। তো এরা যেটা আসলে চীনের প্রাচীর তৈরি করে দিয়েছে, আমলারা জনসাধারণ এবং প্রধানমন্ত্রীর মাঝখানে জনসাধারণ এত কিছু কাজ করছে। দুই দেখেন, এই যে কালকেও 5টা পণ্য দ্বারা দিয়েছেন, এগুলো তো ভালো, কিন্তু আপনারা যদি বিবেচনা করতেন, আমরা যখন থেকে বলছি যে রেশনের কথাটা, রেশন বাড়ি পৌঁছে দেবো, তাহলে তো তার বেরোনোর প্রয়োজন হতো না। বাড়ি পৌঁছাইতে হলে তার সুমনের মতো লোকের দরকার হতো, তার যুবলীগের ওয়ার্কাররা হতো, সে দেখতো তার মধ্যে কে, এখানে 10 জনের মধ্যে হয়তো একজন একটু ধাপ্পাবাজি করে, 9 জনই ভালো ছেলে, ভালোই। কিন্তু এটার দায়িত্ব তো সুমনকে দিতে হবে। এখন তো আপনারা সবকিছু ডিসি সাহেবের উপরে ছেড়ে দিচ্ছেন। আপনারা সিনিয়র সচিবকে জেলার দায়িত্ব করেছেন, উনি কয়দিন ছিলেন সেখানে, কয়দিন থেকেছেন, থাকেন নাই। তো এই জন্য আমরা বলছি যে এটাকে আমরা বিকেন্দ্রীকরণ না হলে, আর একটা দ্বিতীয় ব্যাপারটা হলো কি, এটা অনেক বড় দেশ, 18 কোটি মানুষের দেশ, এটা এক ঢাকার থেকে শাসন করা, পরিচালনা করা খুব কঠিন ব্যাপার। সেই জন্য আমি বারে বারে বলছি যে বঙ্গবন্ধু যেটা চেয়েছিলেন, ওনারা আওয়ামী লীগ করেন, আমি করি না, কিন্তু আমি যতটা বঙ্গবন্ধুর একে অনুসরণের চেষ্টা করি, ওনারা করেন না। উনি মরার আগেও যেটা করেছিলেন, 64টা জেলা সরকারের চেষ্টা করেছিলেন, যেখানে তারা বিকেন্দ্রীকৃত করা। আজকে যদি 64তে জেলা সরকার হতো, এক জেলা সরকারের মুখ্যমন্ত্রী হতেন হলো সুমন বলতো যে ভাই আমি ঢাকা শহরে ভাড়া বাড়িতে থাকবো না, আমার নিয়ম হবে যারাই এই রাজনীতি করবা এলাকায় থাকতে হবে। এইসব অনেক পরিবর্তন পারতো। আমরা শত ফুল ফুটতে দিচ্ছি না, আমরা শত ফুল চাই না, তারা এক ফুল চায়, যাতে চুরি করতে সুবিধা, ক্ষমতা চালাতে সুবিধা, অন্যায় অবিচার করতে কোনো জবাবদিহিতা করতে হবে না। জি স্যার। স্যার আপনি থাকুন আমাদের সঙ্গে, আমার অনুষ্ঠান প্রায় শেষের পথে। আমি অধ্যাপক ডক্টর নজরুল ইসলাম স্যারের কাছে একদম শেষে যেতে চাই। স্যার আপনি আমার কথা শুনতে পাচ্ছেন? স্যার এই প্রশ্নটা করাটা এখন যেটা আমি জানতে চাইবো আপনার কাছে, সেটা হয়তো প্রশ্নের মতো নাও হতে পারে, কিন্তু এটা মানুষের মনে প্রশ্ন, এবং যেহেতু শঙ্কার একটা জায়গা তৈরি হয়ে গেছে যে এই স্যার 8 দিনের যে শিথিলতা অবস্থা তৈরি হবে এবং ভয়াবহতা তৈরি হবে, সেটাকে সামনে রেখে আমাদেরকে কি এই বাস্তবতার পথেই হাঁটতে হবে কিনা, যে কবরের জায়গাটা রাখতে হবে এবং পর্যাপ্ত পরিমাণে অক্সিজেনের ব্যবস্থা রাখতে হবে, এরকম ভয়াবহতা কি স্যার সামনে উঠতে পারে? আপনি এই সময় আপনি কিন্তু কবরের জায়গা আর অক্সিজেনের জায়গা, আপনার মুখ দিয়ে মাস্কের কথাটা বেরোলো। হ্যাঁ, কেন যদি স্যার বিপর্যয়টা এরকম আসে, মাস্ক তো স্যার স্বাস্থ্যবিধিটা তো এত কিছু করার পরও মানুষ স্বাস্থ্যবিধি মানছে না, তাহলে মানাবে কি মানুষ? এই ঈদে যত বড় মহাপণ্ডিতরা যত কিছুই বলুক, যে কমিটি যা কিছু বলুক, এই ঈদে যে গভর্নমেন্ট যে এই যে রিল্যাক্স করেছে, জি স্যার, এটা ভালো করেছে। না হলে সেই ট্রাকে করে সেই গাদাগাদি করে যেত, তার চেয়ে ভালো অবস্থায় যাচ্ছে। এটা আমার মত, আমার পার্সোনাল, আমি কোনো কমিটির কথা বলছি না। 1 নম্বর। 2 নম্বর হচ্ছে আমাদের দেশে অনেক সংক্রমণ বেড়ে যাবে, তার মানে ইট ইজ নট দি এন্ড অফ দি ওয়ার্ল্ড। আমরা এই সংক্রমণ আবার মপ আপ করতে পারি। মপ আপ মানে ওই যে
মেঝেতে একটু ময়লা হলে আমরা মুছে ফেলি না, জি স্যার, সেটা আমরা করতে পারি। সে মেথড আছে, আমি বারবার বারবার বলেছি, কেউ কথা শোনে না, কেউ কথা শোনে না। আমরা এই যে সুমন যে দেশে গেছে, হ্যাঁ ছোট্ট একটা ইউনিয়ন কাউন্সিল বা ছোট, এই যে আমাদের এখানে আছে, এই যে এই ইয়াতে ওয়ার্ড আছে, মিউনিসিপ্যালিটি ওয়ার্ড, জি স্যার, আমরা একটা ওয়ার্ডে একটা কমিটি করলাম, কমিটি করে টেস্ট করলাম, একটা ছেলে বা মেয়ে পজিটিভ হলো, সঙ্গে সঙ্গে তাকে আইসোলেশন নিয়ে গেলাম এবং ওর ফ্যামিলিটাকে আমরা কোয়ারেন্টাইন করলাম এবং ফ্যামিলিটাকে আমরা বাজার করে দিলাম, বাচ্চার দুধ কিনে নিয়ে আসতে দিলাম, ওষুধ কিনে দিলাম, কিন্তু ওরা বেরোতে পারবে না। 3 সপ্তাহ কোয়ারেন্টাইন করে আমরা দেখলাম ওর মধ্যে কেউ যদি পজিটিভ থাকে, সবগুলো নেগেটিভ হবে, তখন বললো তোমরা এখন ফ্রি, কিন্তু তোমরা স্বাস্থ্যবিধি মেনে চলাচল করতে স্যার পারবে। 1.5 বছর থেকে তো স্যার আপনি এই একই কথা বলছেন, কিন্তু 1.5 বছর ধরে আমি একই কথা বলছি, এই কথা শুনছে না এবং বাংলাদেশকে এর জন্য দাম দিতে হবে। স্পষ্টপষ্ট কথা আমার। স্যার সেই জন্যই তো আমি বললাম স্যার যে আমাদেরকে কবরের জায়গা বাড়াতে হবে কিনা, এবং একই সঙ্গে কবর 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 দিয়ে কি হবে? হিন্দুরা তো কবর দেয় না। আমি আমার ধর্ম থেকে বললাম স্যার, সেটা আমি সকল ধর্মের কথা বলিনি। না সোমা, আমি বলি যে যত কিছুই হোক আমাদের ভয়ের কিছু নাই, আমরা মপ আপ করতে পারবো, কিন্তু আমাদের ইচ্ছা থাকতে হবে, নিয়তটা থাকতে হবে। পুলিশ কি করছে, এই তুমি হাসপাতালের কথা বলে বাজারে যাচ্ছ, নাও তোমার ফাইন। আরে হাসপাতালে গেলে ইনফেকশন হবে না আর বাজারে গেলে ইনফেকশন হবে, সেটা কি কথা নাকি? সে তো বের হয়েছে। এগুলো অদ্ভুত অদ্ভুত কারণ ঘটতেছে ওখানে, অথচ পাশে ফুটপাতে যে মাস্ক ছাড়া লোকগুলা হাঁটাহাঁটি করতেছে, ওখানে কোনো পুলিশেরও দৃষ্টি নাই, র্যাবেরও দৃষ্টি নাই, আর্মিরও দৃষ্টি নেই। আগা গোড়ায় মাস্ককে আমরা অবহেলা করেছি এই বাংলাদেশের মানুষটা সবাই, অপোজিশন পজিশন, এগুলো কথা না। কেন আমরা সায়েন্টিফিক জিনিসটাকে আমরা না নিয়ে আমরা যে কত যে বুদ্ধি বন্ধ করে দিলাম, আমাদেরকে সার্কাস করতে করতে গতবার গেল, এবার সার্কাসটা বন্ধ হয়েছে, একটু ভদ্রভাবে যেতে হবে, আসে তারপরে কত হয় দেখুক। তারপরে আমি যে বলেছি মপ আপ করতে হবে, মপ আপ করতে হবে, এবং মপ আপ করলে আমরা আবার মুক্ত হব। ওখানে বেশি বুদ্ধি যদি খাটায় WHO-র মতন, তাহলে আবার বিপদ আছে। স্যার জি স্যার, স্যার আমাকে অনুষ্ঠান শেষ করতে হবে। আমি আপনাদের সুস্থতা এবং আপনাদেরকে আরও একবার ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় দর্শক, পরিশেষে শুধু এটুকুই বলবো, জীবন আর জীবিকার প্রয়োজনে আগামীকাল থেকে আবারও 8 দিনের জন্য সবকিছুই শিথিল হচ্ছে। মানে ওই যে বললাম যে পশুর হাট খুলে যাবে, মার্কেটগুলো খুলে যাবে, আরও অন্যান্য বিধিনিষেধগুলো তো বহাল তবিয়তেই থাকছে, কিন্তু নিজের ব্যক্তিগত প্রয়োজন না হলে। একটা কথা বলে নি। জি স্যার, গভর্নমেন্ট কিন্তু একটা ভুল করেছে এখানে। গভর্নমেন্ট এই যে লাস্টের দিকে ফেরার সময় খুব কম দিয়েছে, যাওয়ার সময় মোটামুটি সময় পেয়েছে, ফেরার সময় কম দিয়েছে। 2 দিনের মধ্যে সবাইকে ফিরতে হবে, এটা ঠিক কথা। এখানে কেউ আবার গাদাগাদি হবে। এই সময়টা বাড়ানো উচিত ছিল, এই সময়টা যে এই সময়টা বাড়ালে তার মানে ফেরার সময় মানুষ আবার ওই গাদাগাদি করে ফিরবে স্যার, ওই সার্কাসের মতো করে। এটা ভুল করেছে গভর্নমেন্ট, আগেরটা ঠিকই করেছে, কিন্তু এটা ভুল করেছে। তো গভর্নমেন্টের মাথায় অনেক সময় মানে বুদ্ধি কম থাকে, আমি জানি না গভর্নমেন্ট চালায়। স্যার আমি আজকে অনুষ্ঠান করছি, আমরা হাসছি, কিন্তু আমাদের সামনে জানি না কি ভবিষ্যৎ, কিন্তু তারপরে তো আপনারা যেভাবে আমরা মপ আপ করে উই ক্যান ফ্রি আওয়ার কান্ট্রি ফ্রম করোনা, এই কথাটা আমি বলে দিলাম। এবং আমরা পড়বো, জাফরুল্লাহ ভাই আছে, সুমন আছে, আপনারা শুনে রাখেন, আমরা আমাদের কান্ট্রিকে আমরা ফ্রি করতে পারি। আরেকটা কথা বলে রাখি, এই যে মাননীয় প্রধানমন্ত্রী কয়েকদিন আগে একটা কথা বলেছে যে আমরা ভ্যাকসিন প্রডিউস করবো, ভ্যাকসিন ইনস্টিটিউট রিভাইভ করবো। এটা একটা যুগান্তকারী একটা ঘোষণা। আমরা যদি ভ্যাকসিন তৈরি করতে পারতাম তাহলে কি হতো, কি হয়েছে, ডেল্টা ভ্যারিয়েন্ট আসছে, সেই ডেল্টা ভ্যারিয়েন্টকে দিয়েই আমি ভ্যাকসিন তৈরি করতাম। 3 সপ্তাহ পরে ডেল্টা ভ্যারিয়েন্টের এগেইনস্টে ভ্যাকসিন হতো। পারবে আমাদের সঙ্গে, আমাদের যে ভ্যাকসিন ইনস্টিটিউট একটা থাকে, ইটালিয়ান ভ্যারিয়েন্টে 3 সপ্তাহের মধ্যে ভ্যাকসিন তৈরি করবো। আমরা ইনফ্লুয়েঞ্জা ভাইরাস করছি না, তাহলে এগুলো চিন্তা করা হয় না কেন? স্যার তাহলে আপনারা সব চালাবে আর সায়েন্টিস্টরা বসে থাকবে, তাহলে তো হবে না।
স্যার আপনাদের কথার উপরে আমরা ভরসা রাখতে চাই এবং জনগণ ভরসা রাখবে। স্যার ব্যক্তিগত স্বাস্থ্যবিধিটা হচ্ছে সবচেয়ে বড় ভ্যাকসিন। সম্মানিত দর্শক, আপনারা যারা এতক্ষণ শুনলেন এবং আগামীকাল থেকে মনে করছেন একদম পাখির ডানার মতো মুক্ত হয়ে মার্কেটে ঘুরবেন, পশুর হাটে যাবেন, তারা কিন্তু এই ভুলটা করবেন না, প্রয়োজন ছাড়া একদমই যাবেন না। আমাদের সঙ্গে এতক্ষণ যারা সম্মানিত অভিজ্ঞ যারা বসেছিলেন তারা কিন্তু তাদের অভিজ্ঞতা থেকে বারবার বলে দিচ্ছেন ভ্যাকসিনের বিকল্প হচ্ছে মাস্ক। অবশ্যই আপনারা মুখে মাস্ক ব্যবহার করবেন এবং প্রয়োজন ছাড়া ঘরের বাইরে যাবেন না, ব্যক্তিগত স্বাস্থ্যবিধিটা মেনে চলবেন এবং এই 8 দিনের শিথিলতাকে আপনারা একদম মনে করবেন না যে পুরো পৃথিবী বাংলাদেশ নর্মাল হয়ে গেছে, আমরা যে যার ইচ্ছা মতো সব কিছু করতে পারি। অবশ্যই পারি না। প্রয়োজন ছাড়া আমরা কেউই ঘরের বাইরে যাব না। অবশ্যই আমরা প্রয়োজনে বাইরে গেলে মাস্ক পরবো। আমি সোমা ইসলাম আজকের মতো বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, যে যেখানে থাকেন নিরাপদে থাকবেন। শুভরাত্রি।